বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, স্টেটস অফ ম্যাটার। এই অধ্যায়ের মেইন টপিক গুলো হচ্ছে কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা, কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন নিঃসরণ, তারপরে পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখা, কঠিন পদার্থের গলন ঊর্ধ্বপতন, তারপরে তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা, কঠিন পদার্থের গলন হবে এটা, গলন ঊর্ধ্বপতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া পরীক্ষণ, প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণে আগ্রহ প্রদর্শন, রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার। দেখো আমরা এগুলোর আলোচনা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব পদার্থ এবং পদার্থের অবস্থা। তো পদার্থ ও পদার্থের অবস্থা বর্ণনা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে পদার্থ কাকে বলা হয়। পদার্থ কাকে বলা হয়? তো যে সকল বস্তুর ভর ও জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলা হয়। দেখো, যে সকল বস্তুর ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে সেগুলো বাধা সৃষ্টি করে, এদেরকে বলা হয় কি? পদার্থ বলা হয়। যেমন দেখো, বাতাস, মানুষ, তেল, এগুলো হচ্ছে পদার্থ। তো কেন এগুলো পদার্থ? কারণ এগুলো ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, এর জন্য এগুলো হচ্ছে পদার্থ। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে আন্তঃকোণ আকর্ষণ বা আন্তঃআণবিক বল কাকে বলা হয়। দেখো, কোন পদার্থের দুটি অণুর মধ্যবর্তী গড় আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি, আন্তঃকোণ আকর্ষণ বা আন্তঃআণবিক বল বলা হয়। পরীক্ষায় কিন্তু এটা আসে, আন্তঃআণবিক বল কাকে বলা হয়, বুঝছো? এটা আসতে পারে, হ্যাঁ, এসকিউতে আসতে পারে, অথবা ওই যে সৃজনশীলের ক খতে আসতে পারে, বুঝছো? কোন পদার্থের, ঠিক আছে, মনে করে কোন পদার্থের একটা অণু, এই দুইটা অণুর যে বলে পরস্পরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় আন্তঃকোণ আকর্ষণ শক্তি, বা আন্তঃকোণ শুধু আকর্ষণ বলা হয়, বা আন্তঃআণবিক বল বলা হয়, বুঝছো? দেখো, কোন পদার্থের দুটি অণুর মধ্যবর্তী গড় দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলা হয়। মনে করো এই একটা পদার্থের অণু, ঠিক আছে, আর একটা পদার্থের অণু, এখানে মাঝে একটা ফাঁক থাকে, দেখছো? এই যে ফাঁকা হালকা, এই যে দেখছো, অনেকগুলো অণু যদি কাছাকাছি রাখি, দেখো এই যে মাঝখানে একদম দেখা যাচ্ছে না, হালকা একটু দেখা যাচ্ছে, এরকম ফাঁক থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, ওগুলোকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব কমলে আন্তঃআণবিক বল বেশি হবে। দেখো, যদি আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায় যেরকম, তখন তো আন্তঃআণবিক আকর্ষণ কমে যায়, দেখছো এখানে এই যে কত ফাঁকা, কিন্তু যদি কাছাকাছি আসে তাহলে তো আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, বল বেড়ে যায়, এরকম বলা হচ্ছে এখানে। এখন দেখো, পদার্থের অবস্থান তিন প্রকার। কয় প্রকার অবস্থা? তিন প্রকার। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং আরেকটা হচ্ছে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। এখন দেখো, এই যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন আছে, তাদের ভর নির্দিষ্ট, আকার আছে, আয়তন আছে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বল সবচেয়ে বেশি, মানে আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি থাকে। তার জন্য আন্তঃআণবিক বল যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকবে, মানে সবচেয়ে কাছাকাছি থাকবে, ঠিক আছে? এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। যেমন দেখো, এখানে কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে বরফ। এই যে আমরা মানুষ, আমরা তো কঠিন পদার্থ। মোবাইল, তারপরে যে মনে করো কম্পিউটার, ল্যাপটপ, আশেপাশে যে বস্তুগুলো আমরা দেখতে পারি বেশিরভাগই কঠিন পদার্থ দেখতে পারি, তাই না? তরল পদার্থ কি? তরল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। আমরা যে কোন তরল পদার্থকে, মনে করো তুমি যদি একটা তরল পদার্থকে, মনে করো পানিকে যদি তুমি গ্লাসে রাখো, তাহলে গ্লাসের আকৃতি যেমন এরকম আকৃতি ধারণ করবে। আবার যদি বোতলে রাখো, তাহলে বোতলের যে শেপটা থাকবে ওই শেপের মতো হয়ে যাবে, ঠিক আছে? তাই এর কোন নির্দিষ্ট কি নাই, আকার নাই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি করে? সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। এদের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বল কঠিনের চেয়ে কম, আন্তঃআণবিক বল কম, তার চেয়ে কঠিন পদার্থের চেয়ে কম, কিন্তু বায়বীয় পদার্থের চেয়ে আবার বেশি, ঠিক আছে না? এবং দূরত্বটা কি? আন্তঃআণবিক দূরত্বটা এটা কঠিন পদার্থের চেয়ে বেশি থাকে, বায়বীয় পদার্থের চেয়ে কম থাকে। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি, কিন্তু গ্যাসের চেয়ে কম হয়ে যায়। যেমন দেখো, তরল পদার্থের উদাহরণ হচ্ছে পানি, তারপরে তেল, এরা হচ্ছে তরল পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রে পুরোপুরি আয়তন দখল করে। মানে আমরা যদি
একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস কোনো পাত্রে রাখি, তো ওই পাত্রের আয়তন যতটুকু পুরা আয়তনটাই এরা দখল করে নেয়। তো গ্যাসগুলো অনেক বেশি দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। আবার চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। যেমন দেখো জলীয় বাষ্প, ঠিক আছে, এটা কি, এটা একটা গ্যাসীয় পদার্থ। এখন আমরা কি করব, এইখান থেকে যতটুকু পড়লাম না, এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। যেমন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে দেখছো, এখানে দেখো বি পয়েন্ট একটা, সি ডি এল ই কে এরকম পয়েন্ট রয়েছে। তো আমাদের করতে হবে কি, এ এল কে বস্তু তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। আন্তঃআণবিক শক্তির কিরকম পরিবর্তন হচ্ছে এগুলো আমাদেরকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। উদ্দীপক অনুসারে এ হলো গ্যাস, এল হলো তরল, কে হলো গ্যাসের অনুসমূহের গতিশক্তি অনেক বেশি বলে এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে। দেখো কেটা কি, কে হচ্ছে কঠিন পদার্থ, দেখছো কঠিন, তার মানে এখানে কি গতিশক্তি অনেক বেশি বলে এদের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে, ঠিক আছে। এখানে কে হবে, এখানে কে হবে কঠিন, ঠিক আছে, কঠিন, এই যে কঠিন, এটা দাঁড়ি হবে, তারপর আছে এটা শুরু, ঠিক আছে। গ্যাসের অনুসমূহের গতিশক্তি অনেক বেশি বলে এদের আন্তঃআণবিক দূরত্ব বেশি। যখন গ্যাস থাকবে, এই বিন্দুর কথা বলা আছে, এই বিন্দুতে কি আছে, গ্যাস আছে না, যখন গ্যাস থাকবে, তো এখান থেকে দেখো, যখন গ্যাসের অনুসমূহের গতিশক্তি অনেক বেশি বলে এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, তাই এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক কম। তরলের অনুসমূহের গতিশক্তি অপেক্ষাকৃত কম এবং এদের মধ্যে আকর্ষণ শক্তিও গ্যাসের তুলনায় বেশি থাকে। এবং দেখো কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে দেখো আন্তঃআণবিক শক্তির ক্রম হচ্ছে কঠিন পদার্থে সবচেয়ে বেশি, তারপর তরল পদার্থে, তারপরে বায়বীয় পদার্থে। তাই আন্তঃআণবিক শক্তি হচ্ছে, ঠিক আছে, সবচেয়ে বেশি কে এর ভিতরে আছে, তার কে পজিশনে, তারপরে এল এ, তারপরে হচ্ছে এতে সবচেয়ে কম। এরপরের টপিকটা হচ্ছে কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকলস। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এই যে আমরা আন্তঃকণা আকর্ষণ, তারপর হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং আন্তঃআণবিক যে দূরত্বটা, এটা দিয়ে আমরা কি করতে পারি, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করতে পারি। যেমনটা আমরা এই যে এই সৃজনশীল করেছি, দেখছো, এটা বরিশাল বোর্ড 2017 সালে কিন্তু এসেছে। তো ওইরকম এই তত্ত্ব ব্যাখ্যা করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটাকেই গতিতত্ত্ব বলা হয়, কণার গতিতত্ত্ব বলা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে, এসকিউতে যদি আসে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের আসে, তাই না, আসবে 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে। এখন এখানে তোমাদের আরো আসতে পারে, এখানে দেখো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আছে, তাই না, এটা জ্ঞানমূলকও আসতে পারে। আবার অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সৃজনশীল হতে, এটা আসতে পারে এখানে। আবার সৃজনশীল এমনি যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, সেটাও তো এটা আসতে পারে। একই পদার্থ ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কেন? একই পদার্থের অনুসমূহের গতি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তির তারতম্যের কারণে ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা কি করে, প্রদর্শন করে। সাধারণ তাপমাত্রায় কোনো পদার্থের অনুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে এবং গতিশক্তি নেই বললেই চলে। তাই সাধারণ তাপমাত্রার পদার্থটি কঠিন অবস্থায় থাকে। গলনাঙ্কে পদার্থের অনুসমূহে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিছুটা কমে যায় এবং গতিশক্তি কিছুটা বৃদ্ধি পায়, তাই পদার্থটি তরল অবস্থায় চলে আসে। এবং স্ফুটনাঙ্ক, মানে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। তো ওই তাপমাত্রায় পদার্থের অনুসমূহে আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তি নেই বললেই চলে, ঠিক আছে, গতিশক্তি অনেক বেশি থাকে। মানে আন্তঃআণবিক শক্তি মানে দুইটা অণুর মধ্যবর্তী যে আকর্ষণ শক্তি, ওটা নেই বললেই চলে, কিন্তু অনুসমূহ অনেক জোরে বা অনেক গতিতে, ঠিক আছে, স্পিডে ঘোরাঘুরি করে, তো অনেক বৃদ্ধি পায়, তাই পদার্থটি তখন গ্যাসীয় অবস্থায় চলে যায়। এরপরে প্রশ্ন এরকম আসতে পারে, একই পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? দেখো এটা কিন্তু তোমাদের সৃজনশীলে খ নাম্বারে আসবে, এটাকে অনুধাবনমূলক প্রশ্ন বলা হয়। অথবা তোমাদের যে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন, ওই সংক্ষিপ্ত প্রশ্নে এ ধরনের প্রশ্ন আসবে। সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বা এখানে দেখো, একই পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? গলনাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় কঠিন পদার্থ কি করে, গলতে শুরু করে। বিশুদ্ধ মনে করো বরফ বা কঠিন পদার্থ গলতে শুরু করে, তাকে গলনাঙ্ক বলা হয়। আর স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় কোন তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। তো বায়ুমণ্ডলের চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলা হয়। আবার এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের
স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ বাষ্পীভূত হওয়ার জন্য বস্তুর অনুসমূহের গতিশক্তি বেশি হওয়া প্রয়োজন, আর বেশি গতিশক্তি অর্জনের জন্য বেশি তাপ শক্তির প্রয়োজন, তাই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অপেক্ষা বেশি হয়ে থাকে। ভিন্ন পরিমাণ তাপ শক্তি প্রদানের মাধ্যমে একই পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। দেখো গলনাঙ্ক কাকে বলা হয়? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে। তো মনে করো বরফেরটা যদি হিসাব করি, বরফ তো গলতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে অর্থাৎ বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। যেমন বরফেরটা 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? বেশি মানে এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস যখন থাকবে তখন গলতে শুরু করবে, কারণ তরলের তো বেশি একটা গতিশক্তির প্রয়োজন হয় না, এটা গতিশক্তি কম প্রয়োজন হয়, এজন্য তাপ কম থাকে। কিন্তু যখন গ্যাসীয় অবস্থায় হবে তখন তো গতিশক্তি অনেক বেশি প্রয়োজন হয়, তখন তাহলে কি হয়ে যায়? এর জন্য বাষ্পে তখন স্ফুটনাঙ্ক তাপমাত্রাও বেশি হয় এর জন্য। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে ব্যাপন কি? ক নম্বরে আসতে পারে, তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে না সৃজনশীল কতে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিবর্ত হওয়ার প্রক্রিয়াই হলো ব্যাপন প্রক্রিয়া। দেখো কোন মাধ্যম, সেটা কঠিন মাধ্যম হতে পারে, তরল মাধ্যম হতে পারে, বায়বীয় মাধ্যম হতে পারে, কোন বস্তুর স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে কি নিজের ইচ্ছায় সমানভাবে, সমভাবে কি সমানভাবে পরিব্যাপ্ত হওয়া মানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। হ্যাঁ, ছড়িয়ে পড়া, এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া ওটাই হলো ব্যাপন প্রক্রিয়া। তাহলে ক নম্বরে যদি আসে তাহলে এতটুকু লিখে দিবা যে কোনো মাধ্যমে কোনো কঠিন তরল বা কি করে বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। আমরা যদি আমাদের রুমের ভিতরে মনে করি, তোমার রুমের ভিতরে তুমি আতরের একটা সেন্ট আছে, মুখটাকে খুলে রেখে দিবা, দেখবা যে কিছুক্ষণ পরে পুরা ঘরটাই সুগন্ধময় হয়ে যাবে, তাই না? এই যে প্রক্রিয়ার মাধ্যমে এই আতরটা ছড়িয়ে পড়তেছে এটাই কি একটা ব্যাপন প্রক্রিয়া। আবার মনে করো তুমি যদি তোমার রুমের ভিতরে সাধারণত যদি আম রাখো, পাকা আম অথবা পাকা কাঁঠাল এগুলো রাখো, দেখবা যে আশেপাশে গন্ধ ছড়িয়ে পড়বে। যে প্রক্রিয়ার মাধ্যমে গন্ধটা ছড়িয়ে পড়ে ওটাকেই ব্যাপন প্রক্রিয়া বলা হয়। তো আন্তঃনবিক আকর্ষণ তথা ঘনত্ব কম হলে বা ঘনত্ব কম হলে কি হবে? ব্যাপন দ্রুত ছড়িয়ে পড়বে। মানে একটা বস্তুর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ যত কম হবে তাহলে ঘনত্ব তত কম হবে, আর ঘনত্ব কম হলে ব্যাপন হার দ্রুত হয়, আর আকর্ষণ বেশি হলে বা ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হয়ে যায়। অর্থাৎ আণবিক ভর, ঠিক আছে, আমরা তো জানি আণবিক ভর বের করতে পারি, তো আণবিক ভর যত বাড়বে আর ব্যাপন হার তত কি হয়ে যাবে? কমে যাবে, উল্টা হয়ে যাবে। তাপমাত্রা বাড়ালে বস্তুর আন্তঃকণা আকর্ষণ কমে গিয়ে ব্যাপন হার বেড়ে যায়, মানে তাপমাত্রা বাড়ালে ব্যাপন হারও বাড়বে। আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কমবে। এই কথাটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ। এই যে লাস্টে যেটা লিখলাম, আণবিক ভর বৃদ্ধি হলে বেশি হলে ব্যাপন হার কম হবে। এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে, শুধুমাত্র এই কথাটা দিয়ে উত্তর লেখা যাওয়া সম্ভব। পানিতে চিনির মিশ্রণ একটি ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করে। এটা কোন নাম্বারে আসবে বলতো? খ নম্বর প্রশ্ন অথবা এসকিউতে আসবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নে কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। চিনি একটি কঠিন পদার্থ যা পানিতে রেখে দিলে এর কণাগুলো স্বতঃস্ফূর্ত পুরো পানিতে ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা যখন শরবত বানাই, তাই না, চিনি দিয়ে, তখন পানির ভিতরে আমরা চিনি দিয়ে মিক্স করি, তো এরকম কি হয় যে পানির এক জায়গায় কম মিষ্টি বেশি মিষ্টি এরকম তো হয় না, সব জায়গায় পুরা সেম সমানভাবে ছড়িয়ে পড়ে। তার জন্য এই মিশ্রণটা একটা ব্যাপন প্রক্রিয়া। তো এটা কি তরল মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরকম। যে কোনো স্থানের পানি পান করলে তখন সমান মিষ্টি লাগে, অর্থাৎ পানিতে কি হয়? চিনির ব্যাপন ঘটেছে। তো এই ব্যাপনের মতোই ব্যাপনের মনে করো খালাতো ভাই, সেটা হচ্ছে নিঃসরণ। ঠিক আছে, তো এই নিঃসরণ কাকে বলা হয়? নিঃসরণ হতে হলে অবশ্যই সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। উদাহরণ হিসেবে গাড়ির চাকা, হ্যাঁ, গ্যাস বেলুন। দেখো গাড়ির চাকা হুট করে যদি মানে ফোঁটা করে দাও, টাস করে শব্দ হবে, ওখান থেকে জোরে গ্যাসগুলো বের হয়ে যাবে। আবার দেখো যে বডি স্প্রে, আমরা বডি স্প্রে মারি না, যখন আমরা চাপ দিয়ে এটাকে বের করি, তো চাপ দিতে হবে। আর ব্যাপনের ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হবে, চাপ দেওয়া যাবে না, নিজেই হবে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপ দিতে হবে। চাপ দিলে এই বডি স্প্রে গুলো বের হয়। কোথা থেকে বের হয়? দেখো বডি স্প্রে যেখান থেকে বের হয় সেটার যে ছিদ্রটা অনেক ছোট থাকে, তার মানে সরু ছিদ্র থাকতে হবে। দেখো তাই বলা আছে যে সরু ছিদ্র পথে, অবশ্যই সরু ছিদ্র পথ হতে হবে। সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে
নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। উদাহরণ হচ্ছে গাড়ির চাকা, তারপরে গ্যাস বেলুন, এগুলো হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া, নিঃসরণের উদাহরণ। তার ব্যাখ্যা হচ্ছে গাড়ির চাকার টিউব ফুটো করে দিলে টিউবের ছিদ্রপথে নিঃসরণ প্রক্রিয়ায় বাতাসগুলো বের হয়ে যাবে। দেখো, নিঃসরণে অনুসময়ের বেগ ব্যাপনের অনুসময়ের বেগের তুলনায় অনেক বেশি থাকে। অবশ্যই নিঃসরণে যেহেতু আমরা চাপ প্রয়োগ করি, এখানে বেগটা অবশ্যই বেশি থাকবে। নিঃসরণে চাপের প্রভাব আছে। বাহ্যিক উচ্চ চাপের কারণে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে গ্যাস সজোরে বের হয়ে যায়, মানে জোরে বের হয়ে যায়। এখন দেখো, এর প্রশ্নটা আসতে পারে, কোথায় আসতে পারে? সৃজনশীলের খতে অথবা এসকিউতে আসতে পারে। ঠিক আছে, দেখো নিঃসরণ এবং ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া। নিঃসরণ প্রক্রিয়া এবং ব্যাপক প্রক্রিয়া মিল থাকা সত্ত্বেও এদের দুটা কিন্তু একটা ভিন্ন প্রক্রিয়া। ব্যাপন হলো সাধারণ বায়ুমণ্ডল চাপে অনুসময়ের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া। মন্থর মানে কি? ধীর প্রক্রিয়া, মানে স্লো প্রক্রিয়াটা, মানে এটা বায়ুমণ্ডলের চাপে হবে, এক্সট্রা ভাবে আমাদের চাপ প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, চাপ প্রয়োগ না করে কি করতে হবে? যদি আমরা কোনো বস্তুকে এরকম ভাবে রেখে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? সেখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে, মানে নিজের ইচ্ছায় এই দ্রাবক যে অণুগুলো আছে, ঠিক আছে, এগুলো চারপাশে ছড়িয়ে পড়বে স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমভাবে, সব জায়গায় সমানভাবে। এবং এটা একটা মন্থর প্রক্রিয়া। মন্থর মানে কি? স্লো প্রক্রিয়া, মানে আস্তে আস্তে হয় এটা। অন্যদিকে দেখো, নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসের দ্রুত প্রক্রিয়া। এখানে বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে, অবশ্যই অনেক বেশি চাপ প্রয়োগ করতে হবে। ব্যাপনে তো চাপ প্রয়োগ কি করা লাগবে না, ওটা পুরোপুরি বায়ুমণ্ডলে মানে বাতাসে রেখে দেবো, ওটা বাতাসের ইচ্ছা অনুযায়ী হবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ বায়ুমণ্ডলীয় চাপে হবে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে এবং এটা অবশ্যই দ্রুত প্রক্রিয়া হবে। আবার ব্যাপনের বেলায় আধারের ভিতরে এবং বাইরের একই বায়ুর চাপ থাকে। অন্যদিকে নিঃসরণের বেলায় আধার বলতে পাত্র বোঝাচ্ছে, পাত্রের ভিতরে অধিক চাপ এবং বাইরে কম চাপ থাকবে। ঠিক আছে, এরকম। এ কারণে বলা যায় নিঃসরণ ও ব্যাপন দুটা ভিন্ন প্রক্রিয়া, মানে আলাদা আলাদা প্রক্রিয়া। এখন দেখো, যদি পরীক্ষায় আসে যে দুটার মধ্যে পার্থক্য লেখো, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লেখো, তখন আমাদের এইভাবে লিখতে হবে। যেমন ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন হলো সাধারণ বায়ুমণ্ডলের চাপে অনুসময়ের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া, যেগুলো আমরা একটু আগে বললাম। নিঃসরণ হচ্ছে অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া। ব্যাপনের বেলায় আধারের ভিতরে বাইরে একই চাপ থাকে, আর এখানে একই চাপ থাকে না, আলাদা চাপ থাকে। ব্যাপন দীর্ঘ সময় স্থায়ী হয়, নিঃসরণ খুব অল্প সময়। আমরা বডি স্প্রে করি, যতটুকু ওর পরে যে গন্ধটা চারপাশে ছড়িয়ে পড়ে, ওটা কিন্তু আবার ব্যাপন প্রক্রিয়া। দেখো, বডি স্প্রে ব্যাপন এবং নিঃসরণে কোনটি আগে ঘটে? আমরা যখন বডি স্প্রে করি, ঠিক আছে, বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে। বডি স্প্রেতে সুগন্ধি দ্রব্যসমূহ উচ্চ চাপে তরলকৃত অবস্থায় থাকে, অর্থাৎ ঠিক আছে, তরলকৃত অবস্থায় থাকে, অর্থাৎ বডি স্প্রেতে ভেতরের চাপ বাইরের চাপের তুলনায় অনেক বেশি থাকে। বডি স্প্রে এর স্প্রে বাটনে চাপ দিলে সূক্ষ্ম ছিদ্রপথে সুগন্ধি দ্রব্য উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসে, তারপর ছড়িয়ে পড়ে। অর্থাৎ সম্পূর্ণ চাপ মুক্ত হলে তখন ব্যাপনে রূপান্তরিত হয়। অতএব বডি স্প্রেতে আগে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে। তো এটা যদি পরীক্ষা আসে, কোন পরীক্ষায় খ নম্বরে সৃজনশীলের খতে অথবা এসকিউতে এ ধরনের প্রশ্ন আসবে কিন্তু, বুঝছো? তোমাদের চারটা হচ্ছে সৃজনশীল থাকবে। দেখো, চারটা সৃজনশীল, তার চারটা সৃজনশীল, একটা আছে 10 মার্ক, তাহলে কত হবে? 40 মার্ক। তারপরে হচ্ছে 25টা আছে এমসিকিউ থাকবে, একটাতে 10 এক মার্ক, তাহলে কত হবে? 25 মার্ক। আর থাকবে 10টা ইয়া থাকবে, 10 মার্কে থাকবে হচ্ছে কি জানো? 10 মার্কে হচ্ছে সিকিউ থাকবে, এসকিউ থাকবে 10 মার্ক, তার মানে 5টা থাকবে, 5টা লিখতে হবে আর কি, 2 মার্ক করে 10 মার্ক, টোটাল কত হলো দেখো? এই হচ্ছে 75। আর যে 25 মার্ক, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে, বুঝছো? তাই এই ধরনের প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পাবা 100% ইনশাআল্লাহ। এরপর দেখো আরেকটা প্রশ্ন খ নম্বর আসতে, পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায়ে পাওয়া যায়? তো পাকা কাঁঠালের সুগন্ধির অণু বা কণা সমূহ এক ধরনের গ্যাসীয় বস্তু। কাঁঠালে এই সুগন্ধ বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ এখানে সুগন্ধির অণু বা কণা সমূহের ঘনত্ব বেশি থাকে। অন্যদিকে কাঁঠালের চারপাশে এই সুগন্ধ থাকে না, অর্থাৎ এখানে ঘনত্ব কম বা নেই বললেই চলে। ফলে পদার্থের ব্যাপন ধর্ম অনুযায়ী পাকা কাঁঠালের সুগন্ধ স্বতঃস্ফূর্ত ভাবে, মানে কি নিজে নিজে সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে দেখো, ব্যাপন বা নিঃসরণের হার কাকে বলে? পরীক্ষা আসতে পারে, ব্যাপন হার কাকে বলা হয় অথবা নিঃসরণ হার কাকে বলা হয়। তো দেখো, কোনো বস্তু বা পদার্থ একক সময় চারদিকে যে পরিমাণ ছড়িয়ে পড়ে তাকেই ব্যাপন হার বলা হয়। চার মানে পাশে যে পরিমাণ ছড়িয়ে পড়ে, মনে করো 1 সেকেন্ডে বা 1 মিনিটে যতটুকু ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হয় ব্যাপন হার। তো ব্যাপন হার বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভরশীল।
ভর বা ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপন হার কি হয়ে যাবে? ব্যাপন কম হয়ে যাবে। ওকে, এরপরে প্রশ্ন দেখো, তাপমাত্রার সাথে ব্যাপনের হারের সম্পর্ক ব্যাখ্যা করো। তাপমাত্রার সাথে ব্যাপনের যে হার আছে, এই হারে কি সম্পর্ক আছে? তাপমাত্রার সাথে ব্যাপনের হারের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তাপমাত্রা বাড়ালে অণু পরমাণুর অভ্যন্তরীণ কম্পন বেড়ে যায়, অর্থাৎ গতিশক্তি বেড়ে যায়, যার ফলে অণু পরমাণু আন্তঃআণবিক আকর্ষণ কমে যায়, ফলে অণুসমূহ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে এবং ব্যাপনের ক্ষেত্রে অণুসমূহ কি করে? দ্রুত সকল স্থানে সমানভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এই কারণে এরকম ঘটনা ঘটে। এরপর দেখো, নিঃসরণ এবং ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব কিরূপ। তো দেখো, নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব বেশি। বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের, এটা হবে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে গ্যাস সজোরে বের হয়, একে নিঃসরণ বলে। বাহ্যিক চাপ ছাড়াও ছিদ্র পথ দিয়ে গ্যাস বের হতে পারে, তখন তাকে আমরা কি বলি? ব্যাপন বলে থাকি। এজন্য ব্যাপনের ক্ষেত্রে বাহ্যিক চাপের প্রভাব নাই, তাই বলা যায় নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব বেশি, তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বেড়ে যায়। এখন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সিকিউতে আসতে পারে, আসবে তো, সিকিউতে আসবে এগুলা। এখন যে প্রশ্নগুলো দেখতেছে এগুলো সিকিউতে আসবে, আবার এসকিউতেও আসতে পারে। যেমন দেখো একটা প্রশ্ন, বিউটেনের নিঃসরণের হার প্রোপেনের তুলনায় কম হয় কেন, ব্যাখ্যা করো। এটা আসছে দেখো দিনাজপুরে 2022। এখানে যত প্রশ্ন আসে সবই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসছে। যেমন দেখো এখানে প্রশ্ন, প্রোপেনের আণবিক সংকেত হচ্ছে C3H কত 8। আমাদের এখানে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর কিভাবে বের করবো? দেখো এখানে কার্বন আছে একটা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে এখানে কয়টা কার্বন আছে? 3টা, তাই 3 গুণ করে দিলাম। তারপরে দেখো যোগ আছে একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, এখানে হাইড্রোজেন আছে 8টা, তাহলে 8 গুণ করে দিলাম, টোটাল কত হলো? 44 হয়ে গেল। একইভাবে বিউটেনের ক্ষেত্রে, বিউটেনের সংকেত তোমার জানতে হবে C4H10। আমরা যখন ওই যে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টা পড়বো, এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে এই সংকেতগুলো হলো, এই সমস্ত বিষয় নিয়ে তখন আলোচনা করবো ইনশাল্লাহ। এখন দেখো এর আণবিক ভর বের করতে হবে। কার্বন আছে একটা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত? 12, আছে 4টা, তাহলে 4 গুণ করে দিলাম। আবার একটা হাইড্রোজেন আছে পারমাণবিক ভর 1, আছে 10টা, 10 গুণ করে দিলাম, টোটাল কত হলো? 58। তো আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো বিউটেনের আণবিক ভর বেশি হওয়ায় কারণে বিউটেনের নিঃসরণ হার অপেক্ষাকৃত কম হবে, মানে যার আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি, আবার যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। বিউটেনের আণবিক ভর দেখো এখানে কত? 58, আর এটা তো কম, প্রোপেনের কম, তাই বেশি হবে, মানে নিঃসরণের হার বেশি হবে কার? প্রোপেনের হবে, আর বিউটেনের হবে কম, এটাই। তারপর দেখো একই রকম CH4, মানে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? তো মিথেনের সংকেত CH4, এখানে কার্বন আছে 12, হাইড্রোজেন আছে 1 গুণ 4, যোগ করলে কত হয়? 16। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 12 যোগ 16 গুণ 2, মানে কত? 44 হবে। আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখানে CH4 এর আণবিক ভর কম, তাই এর ব্যাপন হার বেশি হবে। ওকে, এখন দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা উদ্দীপক আছে, এইটা কিন্তু সিকিউতে আসবে, সৃজনশীলে গ নম্বরে অথবা ঘ নম্বরে। এখানে দেখো এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2023 সালে এসেছে। এখানে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিলে এখানে একটা পদার্থ তৈরি হবে। কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো মনে করো। ঠিক আছে, আর কি তৈরি হবে? গ্যাস তৈরি হবে, এখানে একটা বি গ্যাসটা কত হবে? নাইট্রোজেন অক্সাইড NO2, আর হাইড্রোজেন গ্যাসটা মানে অক্সিজেন গ্যাস তো O2 আর কি। তো এখানে বলছে উদ্দীপকের গ্যাস দুটির ব্যাপন হার একই হবে কিনা। উদ্দীপকের গ্যাস দুইটা কি? দেখো এ নাম্বার কিন্তু গ্যাস না, বলতো কেন? এটা কিন্তু সলিড, এই যে S দিয়ে বোঝাচ্ছে সলিড। এই যে G মানে গ্যাস, এখানেও G আছে গ্যাস, তার মানে এই যে NO2 এটা একটা গ্যাস, আর O2 একটা গ্যাস। এই যে দেখো NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর অক্সিজেন এটা গ্যাস। তো দুইটার কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে। নাইট্রোজেন অক্সাইড NO2, দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, একটাই নাইট্রোজেন আছে তাই আর কিছু দেওয়া লাগবে না। আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর দুইটা অক্সিজেন আছে তাই 2 গুণ করে দিলাম, টোটাল কত হবে? 46। আবার অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর কত? O2 এর ক্ষেত্রে একটা আণবিক ভর কত হবে? আণবিক ভর তো একজনের পারমাণবিক ভর হচ্ছে 16, একটা অক্সিজেনের, কিন্তু আছে দুইটা অক্সিজেন। দেখো এখানে সংকেতে এই যে 2 আছে, দেখছো? ওই 2টা এখানে বসিয়ে দিলাম, 16 দ্বিগুণ কত হয়? 32 হয়ে গেল। এখন এইটার
আণবিক ভর হচ্ছে 32 আর এটা আছে 40। এখন দেখো এখানে আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তো অক্সিজেনের আণবিক ভর কম তাই ব্যাপন হার বেশি হবে। আশা করি এটাতে তোমরা একদম ক্লিয়ার হয়ে গিয়েছো, তাই না? এরকম প্রশ্ন আসলে এভাবে ব্যাখ্যা করতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দুইটা মৌল আছে, দেখো এক্স মৌল এবং ওয়াই মৌল। এক্স মৌলটা হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল এবং গ্রুপ হচ্ছে কত, 16তম গ্রুপ, 15তম গ্রুপ। তাহলে দ্বিতীয় পর্যায় এবং 15তম গ্রুপের মৌল আছে নাইট্রোজেন। আর এখানে দেখো 17তম গ্রুপের এবং তৃতীয় পর্যায়ের এটা কি হবে, ক্লোরিন হবে। এখন দেখো বলছে যে উদ্দীপকে X2 এবং Y2 গ্যাস দুটির ব্যাপনের হার একই হবে কিনা। এখানে এদের ব্যাপন হার একই হবে কিনা, এখানে কি এটা আছে নাইট্রোজেন আর এটা আছে কি ক্লোরিন হবে। উদ্দীপকের গ্যাস দুটি হলো নাইট্রোজেন এবং ক্লোরিন। তো নাইট্রোজেনের আণবিক ভর বের করতে হবে 14 গুণ 2 মানে 28। আর ক্লোরিনের আণবিক ভর কত, এক ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাকে 2 গুণ করলে হয় 71। তো দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো নাইট্রোজেনের আণবিক ভর কম তাই এর ব্যাপন হার বেশি থাকে। তাহলে এভাবে লিখবো যে আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, ঠিক আছে? নাইট্রোজেনের আণবিক ভর কম তাই নাইট্রোজেনের NO2 এর কি হবে, ব্যাপন হার বেশি হবে। এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো ক, খ, গ রয়েছে। ক তে কার্বন ডাইঅক্সাইড আছে, একটি নাইট্রোজেন গ্যাস, এখানে সালফার ডাইঅক্সাইড আছে। তো উদ্দীপকের গ্যাসগুলোর ব্যাপনের হার অধক্রম অনুসারে সাজিয়ে লেখো, মানে সবচেয়ে বড় সবচেয়ে ছোট এইভাবে আর কি, মাঝারি কি আছে। তো এই গ্যাসগুলোর মধ্যে কি আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর সালফার ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরকে বের করবো। তো কার্বনের আছে কত 12 আর অক্সিজেনের আছে কত 16 গুণ 2 আর যোগ আছে 12, তাহলে কত হয় 44 হয়ে যায়। নাইট্রোজেনের আণবিক ভর কত 2 গুণ 14 মানে কত 28, আর সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত 32, আর এইখানে অক্সিজেন আছে 16 গুণ 2 তার মানে কত 64। তো আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। তো নাইট্রোজেনের আণবিক ভর সবচেয়ে এখানে কম, দেখো এখানে যে গ্যাসগুলো রয়েছে এখানে সবচেয়ে কম হচ্ছে 28 মানে নাইট্রোজেনের, তাই ব্যাপন হার সবচেয়ে বেশি হবে নাইট্রোজেনের। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই ব্যাপন হার সবচেয়ে কম হবে, ঠিক আছে না? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের, তারপরে কে, তারপর হচ্ছে দেখো এখানে 44 মানে কার্বন ডাইঅক্সাইডের, আর তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। এইভাবে আমরা অধক্রম অনুসারে সাজিয়ে লিখতে পারি। 4 নম্বর উদ্দীপক হচ্ছে এরকম, এই প্রশ্নটা হচ্ছে 4 নম্বর, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এটাও বরিশাল বোর্ড 2022 সালে এসেছে। এখানে দেখো এটাও দুইটা বেলুনের মধ্যে দেওয়া আছে, বেলুন 1 এবং বেলুন 2। বেলুন 1 এ H2S গ্যাস এবং এখানে NH2 মানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে। তো এখানে উদ্দীপকের বেলুন 1 এবং বেলুন 2 এর গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। তো গ্যাস দুটির নাম হচ্ছে কি H2S মানে হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে NH3। তো এর প্রথমে কি করব, H2S এর আণবিক ভর বের করলাম, কত হলো 34, আর এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর বের করলাম 17 হলো। তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা 17, তাহলে ব্যাপন হার বেশি হবে। আমরা জানি আণবিক ভর কম যার তার ব্যাপন হার বেশি, তাহলে অ্যামোনিয়া এর আণবিক ভর কম তাই এর ব্যাপন হার বেশি হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো বিক্রিয়া দেওয়া রয়েছে, এখানে N2O4 নাইট্রোজেন অক্সাইড, এটা গ্যাস, এটাকে এখান থেকে 2X তৈরি হয়েছে, এটাও একটা গ্যাস তৈরি হয়েছে, বুঝছো? এখানে আবার এখানে দ্বিতীয় যে এটা দেখো সালফার ডাইঅক্সাইডকে তাপ দিয়ে অক্সিজেনের সাথে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Y গ্যাসটা পাওয়া গেল। এখন এইটাকে যদি আমরা সম্পূর্ণ করে দেখো, এটার সাথে এখানে বিক্রিয়া করলে আমরা 2 অণু নাইট্রোজেন অক্সাইড পাবো। তো দেখো এখানে এই যে প্রথম যে বিক্রিয়াটা 1 নম্বর বিক্রিয়াটা, এখানে দেখো N2O4 আছে, এটাকে আমরা এটা বিক্রিয়া করে NO2 তৈরি করবে। দেখো 2 অণু NO2 তৈরি করলো, তার মানে এখানে যে X গ্যাসটা, এটা X গ্যাসটা হবে NO2, বুঝছো? এটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর পরেরটা দেখো এখানে দ্বিতীয় যেটা সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করেছে, মানে এটা Y হবে SO3 সালফার ট্রাইঅক্সাইড। এখন উদ্দীপকের দুইটা এই বিক্রিয়াগুলো, বুঝছো? এই বিক্রিয়াগুলো কথা হচ্ছে এই বিক্রিয়াগুলো কোথা থেকে পাবো, তাই না? কিভাবে পাবো, এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। যখন তোমরা আরো অন্যান্য অধ্যায় পড়বা, পড়তে প্র্যাকটিস হয়ে যাবে, তখন এগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। তবে যে বিক্রিয়াটা দেখবা সেই বিক্রিয়াটাই আমি যেভাবে দুটা বুঝাই দিলাম সবগুলো এভাবে তোমরা যেটা সামনে আসবে ওটা এইভাবে করবা, করতে যেটা আসবে সেটা। আর
তোমাদের যে খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, ওই সমস্ত ওখানে আরো অনেক বিক্রিয়া আছে, ওগুলা ওই সমস্ত অধ্যায় আরো বেশি আমরা জানতে পারবো। উদ্দীপকের গ্যাস দুটো আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এবং সালফার ট্রাইঅক্সাইড। দুইটারে আণবিক ভর বের করতে হবে। দেখো আণবিক ভর বের করে একটা হচ্ছে কত, 46 আর একটা হচ্ছে 80। তো আমরা তো একই কথা লিখবো, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তাই এর ব্যাপন হার কম হবে। এখানে প্রশ্ন করা হয়েছিল কার ব্যাপন হার কম, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের ব্যাপন হার এখানে কম হবে। একই রকম আরেকটা প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ ও AB সিলিন্ডারে যথাক্রমে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়ার সংকেত কি NH3 এরকম, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে, ঠিক আছে। এরকম উদ্দীপকের A ও B উভয় সিলিন্ডারের মুখ একত্রে খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে তা ব্যাখ্যা করতে হবে। ওই গ্যাস দুটো হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তো অ্যামোনিয়া এর আণবিক ভর হচ্ছে কত, এই যে বের করলাম 17 হলো, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 হলো। আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার ব্যাপন হার বেশি সেটি দ্রুত ছড়িয়ে পড়বে, এরকম হবে। তারপর তাহলে এখানে অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর কম, তাই ব্যাপন হার বেশি হবে এবং দ্রুত ছড়িয়ে পড়বে। এরপর দেখো পরের যে টপিকটা, সেটা হচ্ছে মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা। আচ্ছা, তার আগে আমি তোমাদের আর একটা প্রশ্ন একটু দেখাই। এটা হচ্ছে তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন, দেখছো এই যেটা অনুশীলনের এরকম একটা প্রশ্ন, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা পাইপ, এই পাইপের এ প্রান্তে তুলা দিয়ে HCl গ্যাস দেওয়া হয়েছে, বি প্রান্তে তুলা দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস দেওয়া হয়েছে, দিয়ে ভেজানো হয়েছে। এরপরে এই দুইটা গ্যাস দুই দিক, একটা গ্যাস এদিকে আসতে থাকবে, একটা গ্যাস এদিকে আসতে থাকবে, ঠিক আছে। এসে একসময় তারা কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে দেখো অ্যামোনিয়া, এই যে HCl এবং NH4OH এই দুইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং কি করবে, H2O এটা তৈরি করবে। এইখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, এটা সাদা ধোঁয়া হিসেবে উপর দিকে উড়ে যাবে। এখন কথা হচ্ছে এই গ্যাসটা কেন এ প্রান্তের কাছাকাছি তৈরি হলো, কেন বি প্রান্তের কাছাকাছি তৈরি হলো না? দেখো এটা থেকে মাত্র 40 সেন্টিমিটারে, আর এখান থেকে অনেক দূরে 60 সেন্টিমিটার, মানে এটা বেশি দূরত্ব অতিক্রম করেছে, এটা কম দূরত্ব অতিক্রম করেছে। এটা ব্যাখ্যা করতে কিভাবে করতে হবে, HCl এর আণবিক ভর বের করতে হবে। কত হয়, 1 যোগ 35.5, তাহলে কত হলো 36.5। আণবিক ভর বের করতে হয় যেভাবে শেখালাম তোমাদের। এখানে এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাই 1 যোগ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, যোগ করলে 36.5 হলো। আবার এখানে আছে কে, এই পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল NH4OH এরকম। এখানে দেখো নাইট্রোজেন হচ্ছে 12 যোগ কত, চারটা হাইড্রোজেন আছে, তাহলে এর পারমাণবিক ভর হবে 4, আণবিক ভর হবে 4, যোগ অক্সিজেনের 16, যোগ আবার 1, টোটাল যোগ করলে কত হয়, এখানে দেখো 12 আর 4 16, 16 আর 16 32, আর 1 33। তার মানে কম কার, কম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু এর কম আণবিক ভর, আর কম হলে সেটা বেশি দূরত্ব অতিক্রম করে, মানে ব্যাপন হার বেশি হয়। ব্যাপন হার বেশি হওয়ার কারণে এটা বি থেকে অনেক দূরে সরে গেছে। আর যেহেতু এখানে দেখো HCl আছে, HCl এর আণবিক ভর তো বেশি 36.5, তাহলে এটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না, মাত্র এখানে 40 সেন্টিমিটার পথ অতিক্রম করে তারপরে কি করেছে, এখানে সাদা ধোঁয়া তৈরি করেছে, মানে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। তাহলে দেখো এই যে প্রশ্নটা দেখছো, উদ্দীপককে উৎপন্ন সাদা ধোঁয়া এই প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ, এটা হচ্ছে এইভাবে ব্যাখ্যা করবো। আমরা যেভাবে ব্যাখ্যা করলাম ঠিক সেভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এরপরে এইগুলো অন্য বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো। আশা করি এটা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। এটা আসে যে তোমাদের বইয়ের 2 নম্বর যে প্রশ্নটা আছে, এরকম উদ্দীপক সেম টাইপের আরো অনেক উদ্দীপক থাকে, এগুলো দিতে পারে পরীক্ষায়। দিলে এইভাবে তোমরা ব্যাখ্যা করবা। আমি তোমাদের যেভাবে করতেছি না, তোমাদের এমসিকিউর জন্য কিন্তু এটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে যদি তোমরা পুরোটা কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ এ প্লাস পাইতে মিস হবে না। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মোমবাতির প্রজ্বলন ও মোমের 3 অবস্থা। মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3টা অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। দেখো প্রথমে এরকম একটা প্রশ্ন এখান থেকে হতে পারে মোমের গলন কোন ধরনের পরিবর্তন, মোম যখন গলে যায় তখন কোন ধরনের পরিবর্তন হয়? দেখো পরিবর্তন হয় 2 রকমের, একটা আছে ভৌত পরিবর্তন আর একটা আছে রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তন শুধু পদার্থের বাহ্যিক অবস্থা, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এরকম পরিবর্তন হয়। যেমন দেখো এখানে 1 ঘন্টা যদি পানি, মনে করো 1 বাটি পানি রাখলাম আমরা ফ্রিজে, যদি রাখি পানিটা কি হয়ে যাবে, পানিটা তখন বরফে পরিণত হয়ে যাবে। পানি ছিল সেটা কি হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে, বরফ হবে। কিন্তু সংকেত, পানির সংকেত যা থাকবে H2O, বরফের সংকেত H2O থাকবে। মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না।
যদি মূল গঠনের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। তো এই যে মোমের যখন গলন হয় তখন শুধু ভৌত পরিবর্তন হয়। যেমন কিরকম, দেখো যে পরিবর্তন শুধু পদার্থের বাহ্যিক মানে বাইরের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ভৌত পরিবর্তন বলে। মোমবাতির গলন করলে কি হয়, ভৌত পরিবর্তন ঘটে। মোমের সলতে মানে যে ভিতরে একটা ইয়ে থাকে, দেখছো এরকম, দেখো এই যে নিচে একটা সুতার মতো থাকে, ওটাকে সলতে বলা হয়, বুঝছো? আমরা যখন ছোট ক্লাস 6-7 এ পড়ি তখন আমাদের মানে গ্রামের দিকে আমাদের কি ছিল বলতো, ওই ল্যাম্প ছিল আর কি, এগুলো হ্যারিকেন ল্যাম্প এগুলো ছিল, ওগুলো হচ্ছে কেরোসিন তেল দিয়ে চালাইতে হতো, এরকম ভিতরে এরকম এটা থাকতো আর কি, ওগুলোকে সলতে বলা হতো। এখন তো ওগুলো নাই। মোম দেখবা, মোমকে যদি কেটে দেখো ভিতরের দিকে একটা সুতার মতো থাকে, ওটাকে সলতে বলা হয়। তো ওই যে মোমের সলতে আগুন দিলে তাপের প্রভাবে সলতের নিচের অংশের কঠিন মোম গলে তরলে পরিণত হয়। দেখছো এই যে কঠিন মোম ছিল এখানে তরলে অবস্থায়, তরল হিসেবে এরকম নিচের দিকে পড়ে। কখন যদি মোমবাতি জ্বালা তখন এটা দেখতে পারবা। তো আবার এই তরল মোমের গা বেয়ে নিচের দিকে পড়লে তরল কি করে, আবার কঠিনে মোমে রূপান্তরিত হয়ে যায়। যখন দেখবা নিচে পড়তে পড়তে এখানে জমা হবে, একবার এখানে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আবার তাপের প্রভাবে কিছু মোম গ্যাসে পরিণত হয়। অর্থাৎ মোমকে গলন করলে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় পারস্পরিক রূপান্তর ঘটে যখন, অর্থাৎ ভৌত পরিবর্তন। দেখো যখন গলন বলবে, গলন বললে অবশ্যই সেটা ভৌত পরিবর্তন হবে, ভৌত। কিন্তু যখন বলবে দহন বললে সেখানে দুই ধরনের পরিবর্তনই হয়। এই যে একটা পরিবর্তন তো বুঝলে যে দহন করলাম আমরা, এটা কি করলাম, ভৌত পরিবর্তন হলো। মোমের দহনে ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন হয়। মোমের দহনে কিছু মোম গলে নিচে পড়ে যায়, যা ভৌত পরিবর্তন। আবার মোমে কি করে, হাইড্রোকার্বন থাকে, হাওয়ায় পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে, যেমন দেখো মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? বিক্রিয়া করে কি তৈরি করে, এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, পানি তৈরি করলো, এবং মানে বাষ্প তৈরি করে আর কি, তাপ এবং আলো তৈরি হচ্ছে। দেখো একদম পুরা মোমের যে সংকেত ছিল অক্সিজেন সব পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে রাসায়নিক পরিবর্তন বলা হচ্ছে। ওকে, তারপরের টপিকটা হচ্ছে গলন ও স্ফুটন। মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। গলনাঙ্ক বলতে কি বোঝায়? নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় বা হতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। যেমন দেখো বিশুদ্ধ বরফকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই তখন সেটা পানিতে পরিণত হওয়া স্টার্ট করে। এটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বলা হয়, গলনাঙ্ক। আর গলন কাকে বলা হয়? গলনাঙ্ক আর গলন কিন্তু আলাদা। গলন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়ার মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে একটা নির্দিষ্ট চাপ ও উচ্চতায় তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়, এই যে ঘটনা, এই ঘটনাকে গলন বলা হয়। একইভাবে স্ফুটনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল বাষ্পে পরিণত হয় তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। যেমন পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই তাহলে সেটা বাষ্পে পরিণত হওয়া শুরু করে। কি করে? বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তাহলে এই তরল মানে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? স্ফুটন কাকে বলা হয়? ওই যে প্রক্রিয়ায় এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় স্ফুটন। যেমন একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে স্ফুটন বলা হয়। আচ্ছা, এরপর দেখো গলনাঙ্ক এবং হিমাঙ্কের তাপমাত্রা একই ব্যাখ্যা করো। গলনাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ মানে কঠিন আছে সেটা গলতে শুরু করছে তাকে গলনাঙ্ক বলা হয়। আর হিমাঙ্ক তরল আছে, তরল থেকে কঠিনে পরিণত হওয়া শুরু করবে, ঠিক আছে? তার দুইটা তাপ মানে মূলত একই, বুঝছো? তাই বলা হচ্ছে একই আর কি। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলা হয়। কোনো কঠিন পদার্থকে তাপ দিতে থাকলে তাপ গলনাঙ্কের তাপমাত্রায় গলতে শুরু করে, কিন্তু তরল পদার্থকে ঠান্ডা করলে দেখা যায় ওই একই তাপমাত্রায় জমতে শুরু করেছে তথা কঠিনে পরিণত হতে শুরু করেছে, যা হিমাঙ্কের তাপমাত্রা বলা হয়। সুতরাং বলা যায় কোনো কঠিন পদার্থের গলনাঙ্কের তাপমাত্রা ও হিমাঙ্কের তাপমাত্রা সেম, ঠিক আছে? একই। বরফ গলতে থাকলে তার তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। যখন বরফ গলতে শুরু করে তখন তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে কেন? কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু যখন কোনো কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত হতে শুরু করে তখন তাপমাত্রা স্থির হয়ে যায়, তাপমাত্রা বৃদ্ধিও পায় না বলতে থাকলে। যখন মানে কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হয় তখন যতই তাপ প্রয়োগ করা হোক না কেন
কেন তাপমাত্রা আর কি করবে না, বৃদ্ধি পায় না? কারণ প্রকৃত তাপ কঠিন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য শোষিত হচ্ছে। এটাকে বলা হয় সুপ্ত তাপ বলা হয়। এজন্য বরফ গলনের সময় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ প্রকৃত তাপ বরফকে তরলে রূপান্তরিত করতে সাহায্য করে। ঠিক আছে, তো বরফ গলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন? এজন্য তাপমাত্রা বৃদ্ধি পায় না। পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? কারণ দেখো, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পানি এবং বরফ সহাবস্থান করে, অর্থাৎ বরফ গলতে শুরু করে, তাই পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জলীয় বাষ্পের পরিণত হয় বলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানির বাষ্পীভবনের জন্য বস্তুর অনুসময়ের গতিশক্তি বেশি হওয়া প্রয়োজন, ফলে বেশি গতিশক্তি অর্জনের জন্য বেশি তাপশক্তির প্রয়োজন, তাই পানির স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অপেক্ষা বেশি। এ কারণে পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার দেখো, পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন তাপমাত্রার ভূমিকা ব্যাখ্যা করো। তাপ প্রয়োগ করলে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধি করতে করতে বস্তুর গলনাঙ্কে পৌঁছালে তা তরল হয়, অতঃপর আরো বৃদ্ধি করতে করতে তরলের স্ফুটনাঙ্কে পৌঁছালে তা বাষ্পে পরিণত হয়। আবার বাষ্পকে শীতল করলে ঘনীভবন তাপমাত্রায় পৌঁছালে তা আবার তরলে পরিণত হয়, এবং অধিকতর শীতল করে হিমাঙ্কে পৌঁছালে তা আবার কঠিনে পরিণত হয়। এটা হচ্ছে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তনে তাপমাত্রার কি ভূমিকা। আচ্ছা, এরপরে শেষের দিকে যে টপিক গুলো রয়েছে সেটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন। এটা কাকে বলা হয়? কোন তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করা প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। যেমন চায়ের কাপে গরম চা রাখলে ওই গরম চা থেকে পানি কি করে বাষ্প করে উড়ে যায়, এটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্প শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলা হয়। যেমন জলীয় বাষ্প তাপ শক্তি নির্গত করে ঠান্ডা করে পানিতে পরিণত করা হয়। ঠিক আছে, এটাকে ঘনীভবন বলা হয়। কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে তাকে আবার পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা প্রক্রিয়াকে পাতন বলা হয়। মানে পাতনের ভিতরে বাষ্পীভবনও থাকে, আবার ঘনীভবনও থাকে। তো কথা হচ্ছে, কেন একটা তরলকে আমরা এরকম শুধু শুধু তাপ দিয়ে বাষ্পে পরিণত করব, আবার সেই বাষ্পকে ঠান্ডাই বা কেন করতে যাব? এটা একটা গাঁজাখড়ি কথা মতো, তাই না? বিষয়টা মোটেও না সেরকম। মনে করো এমন একটা জায়গায় তুমি আছো, বিশুদ্ধ পানি নাই সেখানে, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো এখানে একটা পাত্র নিবা, ওই যে পানি আছে না কেন সেই পানিটা এখানে নিবা, নিয়ে তাপ দিলে, মনে করো এর ভিতরে অনেক পদার্থ, আজে বাজে পদার্থ রয়েছে, এখানে তাপ দিলে এটা কি হবে? একটা অংশটাকে এখানে ঠিক করবা, এখানে এরকম ভাবে আটকে দিবা, আটকে দিলে একটা নলের মতো মনে করে সেট করে দিলে, এখন তাপ দিলে কি হবে? পানিটা বাষ্পে পরিণত হবে, কিন্তু পানির ভিতরে যা যা আছে অন্যান্য অপদ্রব্য, ময়লা আবর্জনা সব তো এখানে থেকে যাবে, শুধুমাত্র বাষ্প হবে কি, পানিটাই বাষ্পীভূত হবে। তো এইখানে আবার ওই যে ঠান্ডা যে ময়লা পানি আছে, এইটার নলের উপর দিয়ে গেলে এই যে বাষ্পটা আবার ঠান্ডা হয়ে এখানে তরল হিসেবেই পড়তে শুরু করবে। তাহলে এইভাবে দেখো আমরা অবিশুদ্ধ পানিকে বিশুদ্ধ করতে পারি, বা এরকম আরো অনেক প্রসেস লাগে যেখানে আমাদের এটা করতে হয়। তো এই জন্য এটাকে বলা হয় কি, বাষ্পীভবন আর ঘনীভবনের যোগফল, পাতন বলা হয়। ঊর্ধ্বপাতন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ উত্তাপে সরাসরি গ্যাসীয় অবস্থায় এবং উৎপন্ন গ্যাসকে ঠান্ডা করলে সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয়, সে প্রক্রিয়াকে পাতন বলা হয়। যেমন ন্যাপথলিন, আয়োডিন, কর্পূর ইত্যাদি তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। একটা জিনিস খেয়াল করো, আমরা সাধারণত কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, আবার ওই তরলকে যদি আরো তাপ দিই বাষ্পে পরিণত হয়, আবার বাষ্পকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়, তরলকে আরো ঠান্ডা করলে কঠিন পদার্থে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে তাপ দিলে কঠিন পদার্থ, কিন্তু তাপ দিলে সরাসরি সেগুলো বাষ্পে হয়ে যাচ্ছে, তরল অবস্থা প্রাপ্ত হয় না। ওই পদার্থগুলোকে কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ঠিক আছে, আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ থেকে মানে তাপ দিলে, ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়ে যায়। যেমন পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইড, তবে এটা কি সলিড অবস্থায় থাকতে হবে, সলিড কার্বন ডাইঅক্সাইড। দেখছো, এটা সলিড, এস মানে কি, সলিড আছে মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। যেসব পদার্থ তাপ প্রদানের ফলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং শীতলীকরণের সময় বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড একটা কঠিন পদার্থ, মানে সলিড অবস্থায় থাকে, কঠিন অবস্থায় তাপ প্রয়োগের ফলে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার শীতলীকরণের সময় বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে, তাই কার্বন ডাইঅক্সাইডকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। আশা করি এটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। সেম টাইপের প্রশ্ন, একদম উত্তর কিন্তু সেম, একই টাইপের উত্তর। এই যে এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড যেখানে যেখানে আছে সেখানে কি করবা, সেখানে
যে পদার্থ এখন যে প্রশ্নগুলো দেখতেছো এই প্রশ্নগুলো বসিয়ে দিবা। যেমন নিশাদলের সংকেত হচ্ছে এই যে NH4Cl, একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। তারপরে যে এই পদার্থটা, ঠিক আছে, কর্পূর, এই কর্পূরের একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। তারপরে আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন? কারণ এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কেন এটা ব্যাখ্যা করতে হবে। আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? ব্যাখ্যা করো। সেম। কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ কেন? সেম। AlCl3 মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ কেন? সেম টাইপের উত্তর। আশা করি এগুলো তোমরা ভালো করে আয়ত্ত করতে পারবা। এরপরে যে প্রশ্নটা দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর ভিতরে এই প্রশ্নটা তোমাদের অনুশীলনী থেকে নেওয়া হচ্ছে। ঠিক সেই যেটা, একটি বিকারে কিছু বরফের টুকরো রেখে ধীরে ধীরে তাপ দেওয়া হচ্ছে। একটি বিকারে কিছু বরফের টুকরো রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে এর সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তাহলে পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর যদি কেউ ঢাকার আশেপাশে বলতে রামপুরা, বাড্ডা, তারপরে এই যে বনানী, বনশ্রী, ডিআইটি প্রজেক্ট, এই আশেপাশে যদি কেউ থাকো, তো আমাদের সরাসরি আমাদের কোচিং রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পাশে আমাদের কোচিং, তোমরা সরাসরি এখানে এসে ভর্তি হতে পারো। আর যদি কেউ আমাদের অনলাইনে ভর্তি হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো এখান থেকে যে প্রশ্নটা উত্তর দেবো, উদ্দীপকের ঘটনাকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। দেখো আমরা যদি একটা তাপ দিই, মনে করে বিকারে কিছু কি রাখলাম, বরফ রাখলাম। বরফ যদি রাখি তো প্রথমে তরলে পরিণত হবে, তারপরে গ্যাসে পরিণত হবে। দেখো এই যে এইভাবে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের তাপের প্রভাবে বরফের অবস্থানের পরিবর্তনের ঘটনা তুলে ধরা হয়েছে। বরফের এই প্রক্রিয়াকে লেখচিত্রে উপস্থাপন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম। দেখো এখানে বরফের তাপমাত্রা কত থাকবে? প্রথমে থাকবে মনে করো -20°C আছে। এটাকে তাপ দিচ্ছি, তাপ দিলে থার্মোমিটারের তাপমাত্রা প্রথমে বাড়তে থাকবে, বেড়ে 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 বি বিন্দুতে পৌঁছাবে, মানে এটা 0°তে পৌঁছে যাবে। তো আরো তাপ দিলে তাপমাত্রা আর বাড়বে না, এরকম ভাবে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখছো এই যে এখানে কি হয়, মানে দেখো বি বিন্দুতে এসে বরফটা পানিতে পরিণত হওয়া শুরু করেছে। সি বিন্দুতে এসে সব বরফ পানিতে পরিণত হয়ে গেছে। এই যে পানিতে পরিণত হচ্ছে, এই জন্য তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে তাপমাত্রাটা, এটাকে গলনাঙ্কের সুপ্ত তাপ বলা হয়। মানে যে তাপটা কি করে, থার্মোমিটারের তাপমাত্রা না বাড়িয়ে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন করে, তাকে বলা হয় সুপ্ত তাপ। যেহেতু এখানে বি থেকে সিতে কি হচ্ছে, তরল অবস্থায় পরিণত হয়েছে কঠিন থেকে, এজন্য এটাকে গলনাঙ্কের সুপ্ত তাপ বলা হয়েছে। যখন সব বরফ পানিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ সি বিন্দুতে পৌঁছে যাবে, তখন তাপমাত্রা তো আমরা দিতেই থাকতেছি, হুট করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং বাড়তে 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 যখন 100-তে পৌঁছে যাবে, তখন আবার তাপমাত্রা স্থির হয়ে যাবে। দেখছো কেন? কারণ এটা এখানে এই বরফের তাপ মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হচ্ছে 100°। 100°তে এটা বাষ্পে পরিণত হওয়া স্টার্ট করবে এবং সমস্ত পানি যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এই বিন্দুতে চলে আসবে, এইখানে এই পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। কারণ কি, এটা অবস্থার পরিবর্তন হচ্ছে। এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় বাষ্পীভবনের শক্তিতা বলা হবে। তারপর দেখো আবার যখন সব তরল বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন আবার সেগুলো তাপমাত্রা বাড়তে থাকবে এইভাবে, আর কমবে না। ঠিক আছে, এইভাবে। তো যে ব্যাখ্যাগুলো আমি দিলাম তোমরা সেভাবেই ব্যাখ্যা করবে। এখানে বরফে পানির কণাগুলো একে অপরের নিকট অবস্থান করে, ফলে আন্তঃনবিক আকর্ষণ শক্তি বেশি এবং আন্তঃনবিক দূরত্ব কম থাকে, তাই এই অবস্থাকে কঠিন অবস্থা বলে, যা এবি সরলরেখা দ্বারা নির্দেশ করা হচ্ছে। 0°C তাপমাত্রায় পৌঁছানোর পর বরফের তাপমাত্রা কি করে, নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায় না। এই সময় বরফ সত্যতাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন করে, তাই বিসি সরলরেখায় পানি, বরফ এবং তরল উভয় অবস্থাতেই থাকে। সম্পূর্ণ বরফ পানিতে রূপান্তরিত হওয়ার পর আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ঠিক আছে, এরকম করে। আবার 100°C তাপমাত্রা যাওয়ার পর পানি বাষ্পীভবনের সত্যতাপ গ্রহণ করতে থাকে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় না, কিন্তু পানির অবস্থা পরিবর্তন হতে থাকে। বিই সরলরেখায় পানি তরল এবং বাষ্প উভয় অবস্থায় থাকে। সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। এরপর দেখো, উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কি ঘটনা ঘটতো। মানে এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই যে উদ্দীপক, এটা যদি এখানে বরফ ব্যবহার করা হচ্ছে, তাই না, বরফ না ব্যবহার করে যদি আমরা ন্যাপথলিন ব্যবহার করতাম, তাহলে কি হতো? তাহলে সেম ঘটনা ঘটতো না কিন্তু, কারণ ন্যাপথলিন তো ঊর্ধ্বপাতিত পদার্থ, এটা সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে দেখো এখানে দেখছো দুইটা পয়েন্ট আছে এখানে, দেখো মানে দুই জায়গা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে এক্স অক্ষ মনে করে এর সমান্তরাল, দেখছে একটা বাহু একটা রেখা দেখতে পাচ্ছি, কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হলে শুধুমাত্র একটা রেখা পাওয়া যাবে। দেখো এখানে, দেখো
উদ্দীপকের বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে ন্যাপথলিনের ঊর্ধ্বপতন ঘটবে। দেখছো এখানে কি হচ্ছে, এই বিন্দু থেকে তাপ দিচ্ছি, বরফ ছিল, তাপ দিতে দিতে যখন তরলে পরিণত হওয়া শুরু মানে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তখন হচ্ছে বি বিন্দু নির্দেশ করেছে। যখন সব কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাবে, মানে ন্যাপথলিন বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন সি বিন্দুতে পৌঁছাবে, তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে। কিন্তু এই সময়তে তাপমাত্রা বাড়বে না, কেন? এখানে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে। এখানে কিন্তু দুইটা ই নাই, দেখছো এরকম ভাবে এক্স অক্ষের সমান্তরাল দুইটা রেখা, কিন্তু এখানে যেরকম ছিল এইটা একটা, এরকম কিন্তু নাই, দেখছো না এরকম। এটাই ব্যাখ্যা করবা যে যে সকল পদার্থকে তাপ প্রদান করলে তাপ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না গিয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপতন বলা হয়। ন্যাপথলিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই তাপ প্রয়োগে কঠিন অবস্থা অর্থাৎ এবি থেকে সুপ্ত তাপ গ্রহণ করলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। বিসি সরলরেখা দ্বারা ন্যাপথলিনের কি করে সঠিক কঠিন এবং গ্যাসীয় অবস্থা উভয়কেই নির্দেশ করা হয়েছে। এখন লাস্টে যে প্রশ্নটা দেখো এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো বরফ আছে বা কিছু একটা আছে, হ্যাঁ বরফ আছে, তাকে যখন 0 ডিগ্রিতে পৌঁছালাম, মানে -20 আছে, যখন 0 ডিগ্রিতে পৌঁছা যাবে তখন দেখো তাপমাত্রা কি করতেছে, বাড়তেছে না, কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এটা অবস্থার পরিবর্তন হওয়া শুরু করছে। তারপর আবার তাপমাত্রা বাড়তে 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 পি বিন্দুতে আসবে, আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, আবার তাপমাত্রা বাড়তে থাকবে এরকম। এখানে বলছে যে উদ্দীপকের দৃশ্যপট 2 কি পদার্থটি শীতলীকরণ বক্ররেখা কেমন হবে, মানে এটা যদি উল্টা ঘটনা ঘটায়, মানে এটাকে যদি আমরা শীতল করতে থাকি, এটা তো গরম করতেছিলাম, কিন্তু যদি তাপ মানে আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কি ঘটনা ঘটবে? ফ্রিজে রেখে দিলে এই যে আর বিন্দুটা থেকে শুরু হবে, দেখছো আর বিন্দুতে কি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি আছে, তাপমাত্রা আস্তে আস্তে কমাচ্ছে, কমায় কমায় যখন একসাথে পৌঁছাবো তখন এটা আবার কি বাষ্প থেকে তরলে পরিণত শুরু করবে, হয়ে যখন সব বাষ্প তরলে পরিণত হয়ে যাবে, এই পয়েন্ট আছে সেই পয়েন্টটা মনে করে এই পয়েন্ট, এখানে এসে কি হবে, তরলে পরিণত হয়ে গেছে, সব তরলে পরিণত হয়ে যাবে। এরপর আবার তাপমাত্রা কমাতে কমাতে থাকলে এখানে এসে আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, এখানে এই যে এটা 0 এসে, কারণ এখানে কঠিন পদার্থে পরিণত হওয়া স্টার্ট করেছে। যখন সব তরল কঠিনে পরিণত হওয়া শেষ করবে তখন আবার কি হয়ে যাবে, তার তাপমাত্রা কমতে শুরু করবে, মাইনাসের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে এটার ব্যাখ্যা। এখানে দেখো সুন্দর করে এখানে ব্যাখ্যা আমরা দিয়ে দিচ্ছি, যেমন দেখো এই যে পানির শীতলীকরণ বক্ররেখা লেখচিত্র থেকে দেখা যায় শুরুতে জলীয় বাষ্পের তাপমাত্রা 140 ডিগ্রি। এই জলীয় বাষ্পকে শীতল বা ঠান্ডা করলে তখন তাপমাত্রা 140 ডিগ্রি থেকে কমিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যায়, তখন জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়া শুরু করে। যতক্ষণ জলীয় বাষ্প পানিতে পরিণত হতে থাকে ততক্ষণ জলীয় বাষ্পের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কমবে না, বাড়বে না। এরপরে কি করেছি, এরপরে পানিকে ঠান্ডা করতে থাকলে পানির তাপমাত্রা কমতে থাকবে। ঠান্ডা করতে করতে যখন পানি তাপমাত্রা 0 ডিগ্রি তাপমাত্রা পৌঁছায় তখন তরলে পানি কঠিন বরফে পরিণত হতে শুরু করে। এই সময় কি হয়, এই সময় পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আরো কমে না, তখন সমস্ত বরফ কি করে, তরল কঠিন বরফে পরিণত হয়, তখন বরফের তাপমাত্রা 0 থেকে কমতে থাকে, অর্থাৎ চিত্রে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বরফের তাপমাত্রা দেখানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা পুরোপুরি আমরা শেষ করে দিলাম। তোমাদের কাছে অধ্যায়টি কেমন লেগেছে, ঠিক আছে, এটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি ভালো লাগে মন থেকে আমাদের জন্য একটু দোয়া করে দিও, কষ্ট করে, ঠিক আছে। আল্লাহর কাছে যে দোয়া করে যেন আমাদের চ্যানেলটা আরো অনেক বড় হয়, সারা বাংলাদেশের আর অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা সেবা দিতে পারি, ঠিক আছে। আরো আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন স্মার্ট বোর্ড সহ অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেগুলো যেন আমরা ইনক্লুড করতে পারি, ইনস্টল করতে পারি। এর জন্য আমাদের জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।